শুভ সন্ধ্যা। আমি দেবাশিস দাস মহাপাত্র। আজকে 6th সেমিস্টারের ডিজাস্টার ম্যানেজমেন্টের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। টপিকটা এটাই, হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার ম্যাপিং টুলস অ্যান্ড টেকনিক্স। টপিকটা সম্পর্কে বিস্তারিত জানার আগে একটু জেনে নিব যে এই হ্যাজার্ডস বা ডিজাস্টার কি। যদিও আমি এখানে আগেই ক্লাস করেছিলাম হ্যাজার্ড এবং ডিজাস্টার সম্পর্কে, তাও যদি আমরা অল্প বিস্তরে জানি যে হ্যাজার্ডস মানে হচ্ছে বাংলা কথায় সেটাকে আমরা দুর্যোগ হিসাবে বলি এবং ডিজাস্টারকে বলি বিপর্যয়। এই হ্যাজার্ডস কাকে বলছি না, এ ডেঞ্জারাস কন্ডিশন অর ইভেন্ট দ্যাট থ্রেট or have the potential for causing injury to life or damage to property or the environment। অর্থাৎ পরিবেশকে বা মানুষের জীবজন্তুকে যখন কোনো ঘটনাবলী ক্ষতিকর প্রভাব ফেলছে তখন তাকে কিন্তু আমরা দুর্যোগ হিসাবে পরিগণিত করছি। এই দুর্যোগ থেকে ডিজাস্টার বা বিপর্যয় শুধুমাত্র তফাৎ তার ইন্টেন্সিটি থেকে, তার এরিয়া থেকে। অর্থাৎ একটা ছোট্ট এলাকায় যখন কোনো ক্ষতিকর ঘটনা ঘটে, কোনো সাইক্লোন ঘটে, কোনো সেটা হতে পারে তোমার বন্যা ঘটে, খরা ঘটে, তখন সেটা সাপোজ হ্যাজার্ডস হতে পারে। সেইটা যখন একটা বৃহৎ অঞ্চল জুড়ে অনেক মানুষের ক্ষতি করে, সম্পত্তি নষ্ট করে, তখন তাকে কিন্তু আমরা ডিজাস্টার বা বিপর্যয় হিসাবে পরিগণিত করি। এরপরে চলে আসব যে আমাদের পরিবেশে কি কি ঘটনাবলী বা কি কি জিনিস সেগুলো আমাদের কাছে হ্যাজার্ডাস রূপে অবহত ঘটছে। অর্থাৎ অ্যাটমসফিয়ারিক হ্যাজার্ডস, ভলকানিক হ্যাজার্ডস, হাইড্রোলজিক হ্যাজার্ডস, আদার জিওলজিক হ্যাজার্ডস, সিসমিক হ্যাজার্ডস অ্যান্ড নেক্সট ওয়াইল্ড ফায়ার হ্যাজার্ডস। এই সমস্ত হ্যাজার্ডসগুলির অন্তর্গত যেগুলো রয়েছে সেইগুলোই কিন্তু আমাদের পরিবেশে আমাদের কাছে দুর্যোগ হিসাবে পরিগণিত হয় এবং সেগুলি মানুষের মৃত্যু ঘটাতে পারে, সম্পত্তি নষ্ট করতে পারে এবং পরিবেশের ক্ষতি করতে পারে। এরপরে চলে আসছি যে হ্যাজার্ডস ম্যাপিং কি। দেখো, আমরা হ্যাজার্ড জানলাম, অর্থাৎ দুর্যোগকে আমরা হ্যাজার্ড বলছি। তো যখন হ্যাজার্ড ম্যাপ কাকে বলছি, যে এ হ্যাজার্ড ম্যাপ ইজ এ ম্যাপ দ্যাট হাইলাইটস এরিয়াস দ্যাট আর এফেক্টেড বাই অর আর ভালনারেবল টু এ পার্টিকুলার হ্যাজার্ড। অর্থাৎ এই দুর্যোগ তাকেই বলবো যখন, বা এই যে হ্যাজার্ড ম্যাপ তাকেই বলবো যখন কোনো একটা পার্টিকুলার এলাকায় একটা পার্টিকুলার হ্যাজার্ডের প্রকৃতি বা সেই হ্যাজার্ডের ঝুঁকি সেইগুলো জানার জন্য কিন্তু আমাদের হ্যাজার্ড ম্যাপিং লাগবে। অর্থাৎ সেই এলাকাটা কতটা ভালনারেবল এবং সেই এলাকাটায় কতটা রিস্ক রয়েছে, সেই এলাকাটার সম্পর্কে আমরা কিন্তু একটা স্পষ্ট ধারণা পেতে পারি হ্যাজার্ড ম্যাপিং থেকে। অর্থাৎ আমরা যদি একটা আর্থকুইক হ্যাজার্ড ম্যাপিং এ দেখতে পাবো যে কোথায় তার এপিসেন্টার, কোথায় সেন্টার, বা সেটা ছড়িয়ে যাওয়ার ক্ষমতা কেমন, বা ওটার ইন্টেন্সিটি কতটা। ভলকানো তথা অগ্নুৎপাত, ভলকানোস ম্যাপিং এর ক্ষেত্রে সেটা আমরা দেখলে বুঝতে পারবো যে তার সৃষ্টি জ্বালামুখটা কোথায়, কতদূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, বা ল্যান্ডস্লাইড কোথায় ধসতে পারে, কোথায় ঝুঁকি বেশি। এই সমস্ত জিনিসগুলো পার্টিকুলার হ্যাজার্ডের ক্ষেত্রে এই ম্যাপিং গুলো থেকেই আমরা কিন্তু বিভিন্ন ইনফরমেশন পেতে পারি। এরপরে রয়েছে যে উদ্দেশ্য বা অবজেক্টিভস অফ দ্য হ্যাজার্ড ম্যাপিং। দেখো, বলছে হ্যাজার্ড ম্যাপস ইটস টু প্রোভাইড রেসিডেন্টস উইথ দ্য ইনফরমেশন অন দ্য রেঞ্জ অফ পসিবল ড্যামেজ। অর্থাৎ একটা এলাকায় মানুষজনের কতটা ক্ষতি হতে পারে বা সেই সমস্ত বসতি এলাকায় কতটা ড্যামেজ হতে পারে,
কতটা সম্পত্তি নষ্ট হতে পারে তার সম্পর্কে কিন্তু স্পষ্ট ধারণা দেয় কে, না এই হ্যাজার্ড ম্যাপ। একটা হ্যাজার্ড ম্যাপ দেখলে আমরা বুঝতে পারবো যে আমি যে এলাকায় রয়েছি বা আমরা যে এলাকায় রয়েছি সেই এলাকায় কি ধরনের হ্যাজার্ড আসতে পারে বা কতটা এফেক্টেড আমাদের উপর হতে পারে। এরপরে রয়েছে হ্যাজার্ড ম্যাপস এর ইউজ বা হ্যাজার্ড ম্যাপিং এর ব্যবহার কি কি রয়েছে। প্রথমেই দেখছি যে হ্যাজার্ড ম্যাপস ক্যান হেল্প পিপল বিকাম অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার দে মাইট ফেস ফর ন্যাচারাল ডিজাস্টার ইন এ স্পেসিফিক এরিয়া। অর্থাৎ একটা স্পেসিফিক এরিয়া বা নির্দিষ্ট এলাকায় সেইখানে প্রাকৃতিক অথবা মনুষ্য সৃষ্ট বা প্রাকৃতিক যে ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয় সেইটা আসার কতটা আসতে পারে বা আসার প্রকৃতিটা কেমন, সেটা কতটা আমাদেরকে ক্ষতি করতে পারে তার সম্পর্কে কিন্তু আমরা একটা সচেতনতা লাভ করি এই হ্যাজার্ড ম্যাপস থেকে। তারপরে বলছে ইন্স্যুরেন্স এজেন্সি ইন অর্ডার টু প্রপারলি অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স ফর পিপল লিভিং ইন হ্যাজার্ডাস এরিয়াস। অর্থাৎ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু হ্যাজার্ড ম্যাপস থেকে বুঝতে পারে যে কোন এলাকায় কি ধরনের ইন্স্যুরেন্স করলে তাদের ভালো হবে বা ইন্স্যুরেন্সের প্রকৃতিটা কেমন হবে, ইন্স্যুরেন্সের রেট কেমন হবে, সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করি এই হ্যাজার্ড ম্যাপস থেকে। তারপরে বলছে হ্যাজার্ড ম্যাপস ক্যান অলসো বি ইউজফুল ইন ডিটারমিনিং দ্য রিস্ক অফ লিভিং ইন এ সার্টেন এরিয়া। অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ায় কতটা ঝুঁকি রয়েছে মানুষের সেটা কিন্তু হ্যাজার্ড ম্যাপসই প্রোভাইড করে ইনফরমেশনটা বা তথ্যটা। অর্থাৎ এইগুলোই কিন্তু মূলত হ্যাজার্ড ম্যাপস এর ব্যবহার। এরপরে দেখো বলছে 5 টাইপস অফ ইনফরমেশন নেসেসারি ফর ডিজাস্টার প্রিভেনশন। অর্থাৎ হ্যাজার্ড ম্যাপস করতে গেলে কিন্তু আমাদের 5 ধরনের WH দেখো এইগুলোর কিন্তু ক্রিয়া লাগছে, কাজ হচ্ছে হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হু। দেখো আমার কাছে যদি এই 5টা প্রশ্নের উত্তর থাকে তবেই কিন্তু আমি একটা হ্যাজার্ড ম্যাপটা ফুলফিল করতে পারবো। দেখো এখানে বলছে যে হোয়াট অর্থাৎ একটা বন্যা কি ধরনের মানে কি ধরনের হ্যাজার্ড ঘটেছে, হোয়াট ফেনোমেনস ইজ অকার দিস স্পেসিফিক এরিয়া, ফর এক্সাম্পল ফ্লাডস, ল্যান্ডস্লাইড, ভলকানিক, আর্থকুইকস, এইগুলো হচ্ছে কি হয়েছে, অর্থাৎ হোয়াট, হ্যাজার্ড আর অকার। নেক্সট দ্য ফায়ার অর্থাৎ হোয়ার দিস হ্যাজার্ড ইজ অকার, কোথায় হয়েছে, হাউ কিভাবে হয়েছে, হোয়েন কখন হয়েছে, 5 বছর আগে, 10 বছর আগে কি প্রত্যেক বছর, হু অর্থাৎ কে, হু সাফার্স ফ্রম ডিজাস্টার অর্থাৎ কতজন মানুষ বা কতটা এরিয়া সেই বিপদের ফলে এফেক্টেড প্রভাবিত হয়েছেন এইটা সম্পর্কে আমাদের ধ্যান ধারণা রাখতে হবে। অর্থাৎ দেখো এই 5টা সম্পর্কে তাহলে আমাদের তথ্য দরকার। হোয়াট, হোয়াট হ্যাজ, হোয়ার, হাউ, হোয়েন, হু, নিশ্চয়ই 5টা বুঝেছো। এরপরে দেখো টাইপস অফ ইনফরমেশন নিডেড টু অ্যাসেস দ্য হ্যাজার্ডস পটেনশিয়াল অফ ন্যাচারাল ফেনোমেনা। অর্থাৎ কি কি বা কি ধরনের ইনফরমেশন আমাদের দরকার যার ফলে কিন্তু আমরা সেই 5টা জিনিসকে বা একটা হ্যাজার্ড ম্যাপসকে আমরা কংক্রিট ভাবে তৈরি করতে পারবো। তার প্রথম বলছে লোকেশন, অর্থাৎ লোকেশন দা সেন্টার অফ হ্যাজার্ড, সেটা হতে পারে আর্থকুইক, সেটা হতে পারে ল্যান্ডস্লাইড, সেটা হতে পারে ভলকানো বা হ্যারিকেন, রিভার ফ্লাড। দেখো এইগুলো কিন্তু লোকেশন, এইগুলো সম্পর্কে ইনফরমেশন আমার দরকার। তারপরে বলছে যে এই সমস্ত বিপর্যয় বা দুর্যোগ এইগুলোর কি কি ক্ষমতা বা কেমন তার ইন্টেন্সিটি, তার ম্যাগনিটিউড, তার ভলিউম, তার ভেলোসিটি। দেখো আর্থকুইকের ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিটি, ম্যাগনিটিউড এইগুলো দরকার।
ল্যান্ডস্লাইডের ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, হ্যারিকেনের ভেলোসিটি, রেনফল, রিভার ফ্লাডসের ভলিউম, ভেলোসিটি। অর্থাৎ এগুলো এক একটা মাত্রা, যে মাত্রাগুলো আমাদের এই দুর্যোগ বা বিপর্যয়কে চিহ্নিত করে দেয় যে কোন দুর্যোগ, কোন বিপর্যয় সেটা ভয়ঙ্কর হতে পারে না ভয়ঙ্কর নয়। তারপরে আমাদের জানতে হবে যে লাইকলিহুড অফ অকারেন্স, অর্থাৎ কোন টাইমে ওটা হয়েছে বা হবে বা হওয়ার প্রবণতা, অর্থাৎ হিস্টোরিক্যাল ডাটা উই নিডেড, মানে আমাদের কিন্তু হিস্ট্রি দেখতে হবে, সেই জায়গার ইতিহাস জানতে হবে, সেই জায়গার ইতিহাস পড়তে হবে, একটা আমাদের লিটারেচার রিভিউ করতে হবে। নেক্সট আসছি কম্পোনেন্টস বা টুলস অফ হ্যাজার্ড ম্যাপিং। প্রথমে রয়েছে যে বেস ম্যাপ, অর্থাৎ একটা হ্যাজার্ড ম্যাপিং এর প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে একটা ম্যাপ কালেকশন করা, যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে পেতে পারি, সেটা ন্যাটমো হতে পারে। ওয়ার্ল্ডের ক্ষেত্রে একটা স্কেল দেওয়া হয়েছে এগুলো, তো আমরা যে ধরনের হ্যাজার্ড ম্যাপিং করতে চাই সেই ধরনের স্কেলের একটা ম্যাপ লাগবে। সেটা হতে পারে আমি একটা ছোট রিজন, সেটা একটা গ্রামের ক্ষেত্রে হতে পারে, সেটা একটা অঞ্চলের ক্ষেত্রে হতে পারে, একটা দেশের, রাজ্যের বা সারা সমগ্র ওয়ার্ল্ডের ক্ষেত্রে হতে পারে। তারপরে বলছে যে একটা হ্যাজার্ড বা ডিজাস্টারের ক্রস সেকশন এফেক্টস কিন্তু আমাদের ইনফরমেশন রাখতে হবে। অর্থাৎ আমরা যখন ডাম্পি লেভেল বা ডাম্পি লেভেল মূলত নদীতে যখন আমরা সার্ভে করি, অনেকেই হয়তো আমরা করেছি ক্রস সেকশন সার্ভে বা লং সেকশন সার্ভে, তো এখানে কিন্তু আমরা একটা ক্রস সেকশন আমাদের সার্ভে করতে হবে বা ইনফরমেশন লাগবে। তারপরে সেই সব অঞ্চলের ড্যামেজ ফটোগ্রাফ দরকার। অ্যানালাইসিস অফ ল্যান্ড ক্যাপাবিলিটি, অর্থাৎ ভূমির চরিত্রটা কেমন, সেখানে কেমন ভাবে ল্যান্ড কভার রয়েছে, কেমন ভাবে ল্যান্ড ইউজ রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের সম্পর্কে জানতে হবে। অর্থাৎ সেই ভূমির স্টেবিলিটি কতটা, সেই ভূমিটা কি কি মেটেরিয়ালস দিয়ে তৈরি, এবং এই জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অ্যান্ড রিমোট সেন্সিং, অর্থাৎ জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টুলস ইন আওয়ার ম্যাপিং সিস্টেম। এই দুটো কিন্তু আমাদের খুবই এসেনশিয়াল একটা টুলস, যার ফলে কিন্তু আমরা বর্তমান দিনে হ্যাজার্ড ম্যাপিং গুলো খুব সহজেই কিন্তু কম্পিউটারে বসে করতে পারছি এবং স্যাটেলাইটের মাধ্যমে আমরা ডাটাটা পেয়ে যাচ্ছি। এখানে একটা দেওয়া রয়েছে যে হ্যাজার্ডস গুলো কি কি কালারে দেখানো হয়। দেখো, ইলেকট্রিক হ্যাজার্ডস ব্লুতে দেখানো হয়, কেমিক্যাল হ্যাজার্ডস গ্রিনে, ফিজিক্যাল হ্যাজার্ডস সেটা হচ্ছে অরেঞ্জে, এক্সপ্লোসিভ হ্যাজার্ডস ব্রাউনে, আদার্স হ্যাজার্ডস হচ্ছে ব্ল্যাকে দেখানো হয়। এগুলো হচ্ছে একটা একটা কোড কি। তো যেহেতু আমাদের এই জিআইএস বা এই যে দেখো জিআইএস আমার রিমোট সেন্সিং একটা এসেনশিয়াল টুল, তো তার সম্পর্কে হালকা করে একটু জেনে নিব যে এই হ্যাজার্ড ম্যাপস এর ক্ষেত্রে জিআইএসটা কেন গুরুত্বপূর্ণ। না, বিভিন্ন ডিজিটাল কার্টোগ্রাফি করার ফলে আমাদের এই হ্যাজার্ড ম্যাপগুলো কিন্তু আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে, মানুষের কাছে বা বিভিন্ন জিওগ্রাফিক স্টুডেন্টদের কাছে আমরা খুব সহজেই পৌঁছে দিতে পারি কম্পিউটারের সাহায্যে, ইন্টারনেটের মাধ্যমে। দেখো, হ্যাজার্ড ম্যাপস এই জিআইএস কিন্তু একটা দেখো প্রথমে বেস ম্যাপ থাকলো, সেই বেস ম্যাপ গুলার সাথে সাথে একটা ডিজাস্টার রেকর্ড তৈরি করলাম আমি, বা সেখানে একটা বিভিন্ন তথ্যগুলো সেগুলো কালেক্ট করলাম, কালেক্ট করার পর জিআইএস এর মাধ্যমে সেগুলোকে আমি অবজারভেশন করলাম, এবং অবজারভেশন করার ফলে আমি কিন্তু জিআইএস এর মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যার আর্কজিআইএস রয়েছে, আর্কইনফো রয়েছে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমি স্পেসিফিক একটা এরিয়ার একটা হ্যাজার্ড ম্যাপ তৈরি করতে পারি। সেটা হতে পারে ফ্লাড, ল্যান্ডস্লাইড, ভলকানিক, সিসমিক বা আদার্স হ্যাজার্ড ম্যাপস হতে পারে। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই হ্যাজার্ড ম্যাপিং এর টেকনিক্স কি রয়েছে,
আমরা টুলস জানলাম এবং টেকনিক্স কি রয়েছে। দেখো মূলত দু প্রকারের টেকনিক্স রয়েছে, একটা হচ্ছে মাল্টিপল হ্যাজার্ড ম্যাপিং, 2 নম্বর হচ্ছে তোমার ক্রিটিক্যাল ফ্যাসিলিটিজ ম্যাপিং। এই দুটো ম্যাপিং এ কিন্তু এই হ্যাজার্ড ম্যাপিং এর গুরুত্বপূর্ণ টেকনিক। প্রথমটা যদি আলোচনা করি, মাল্টিপল হ্যাজার্ড ম্যাপিং, অর্থাৎ একে শর্ট ফর্মে বলা হয় MHM। The MHM is together in one map the different hazard related information for a study area to convey a composite picture of the natural hazards of varying magnitude, frequency and area of effect। অর্থাৎ আমরা যদি একে বাংলায় আলোচনা করি তাহলে দেখব যে মাল্টিপল হ্যাজার্ড ম্যাপিং তাকেই বলবো যখন বলছে যে এক একটা স্পেসিফিক হ্যাজার্ডকে আমরা যদি না ম্যাপ তৈরি করে একটা স্পেসিফিক এরিয়ায় আমি অনেকগুলো হ্যাজার্ড ম্যাপ তৈরি করলাম এবং সেগুলোকে এইরকম করে লেয়ার তৈরি করলাম। সাপোজ আমার এই হাতটা যদি আমার একটা ফ্ল্যাট একটা এরিয়া, এটা সাপোজ ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলে এই লেয়ারটা হচ্ছে আমার ফ্ল্যাট হ্যাজার্ড ম্যাপ। সেই ফ্ল্যাট হ্যাজার্ড ম্যাপের উপরে আমি কি করলাম না ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ডস্লাইড হ্যাজার্ড ম্যাপ তৈরি করলাম, তার উপরে আবার আর্থকুইক করলাম, তার উপরে আবার আমি সাইক্লোন হ্যাজার্ড ম্যাপ করলাম। তাহলে দেখা যাবে যে বইয়ের পাতার মতন 4-5টা হ্যাজার্ড ম্যাপ তৈরি হলো এবং সেই হ্যাজার্ড ম্যাপকে একত্রে যদি আমি একটা জায়গায় আমি ওভারল্যাপ করে দিই তখন কিন্তু তাকেই বলবো মাল্টিপল হ্যাজার্ড ম্যাপিং। দেখো এটাও যদি বলি যে the multiple hazard map also a composite synthesis or overlay map is an excellent tool for formatting an awareness of natural hazards and for analyzing vulnerability and risk, especially when combined with the mapping of critical facilities। যখন কিন্তু আমার এই MHM বা মাল্টিপল হ্যাজার্ড ম্যাপিং তৈরি হয়ে গেল তখন কিন্তু এর থেকে আরেকটা ম্যাপিং তৈরি করতে পারি, তার নাম হচ্ছে ক্রিটিক্যাল ফ্যাসিলিটিজ ম্যাপিং, যেটা আমি দ্বিতীয় ক্ষেত্রে আলোচনা করব। তাহলে আমার এই হ্যাজার্ড ম্যাপিং বা মাল্টিপল হ্যাজার্ড ম্যাপিং এ কি কি থাকে? একটা মাল্টিপল হ্যাজার্ড ম্যাপিং এর মধ্যে থাকে কি নাম্বার অফ হ্যাজার্ড টু বি শোন, অর্থাৎ কত প্রকারের হ্যাজার্ড হয়েছে, কটা হ্যাজার্ড হয়েছে সেটা কিন্তু ওই হ্যাজার্ড ম্যাপে দেখানো হয়। হ্যাজার্ড এলিমেন্টস দেখানো হয়, রেঞ্জ দেখানো হয়, এরিয়া দেখানো হয় যে কত এরিয়াটা ঘটেছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। এখন যেহেতু একে আমরা ওভারলে ম্যাপ বলি বা সিনথেসিস, কম্পোজিট বা মাল্টিপল ম্যাপ বলি, যেহেতু দেখো একটা ওয়েস্ট বেঙ্গলের সাপোজ আমি বলেছিলাম যে এইটা এর উপর একটা হ্যাজার্ড ম্যাপের উপর আরেকটা হ্যাজার্ড ম্যাপ রয়েছে, তার উপর আরেকটা রয়েছে, তার উপর আরেকটা রয়েছে, তাহলে কি হবে না সাধারণ মানুষ একটা স্পেসিফিক এরিয়াতে সেখানে কিন্তু দেখলেই ম্যাপটা বুঝতে পারবে যে আমার এই অঞ্চল সাইক্লোনের অন্তর্গত, এই অঞ্চল ল্যান্ডস্লাইডের অন্তর্গত, বা এই অঞ্চল আমার আর্থকুইকের অন্তর্গত। সেকেন্ড ওয়ান ক্রিটিক্যাল ফ্যাসিলিটিজ ম্যাপিং, অর্থাৎ দেখো ক্রিটিক্যাল মানে হচ্ছে সংকটপূর্ণ বা জটিল বলতে পারি আমরা, আর ফ্যাসিলিটিজ মানে হচ্ছে আমরা ফ্যাসিলিটিজ এর বাংলা হচ্ছে কি বলবো যে আমরা বিভিন্ন সাধারণ মানে জীবনে যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের বেসিক নিড, সেই সমস্ত ফ্যাসিলিটিস গুলো বা চাহিদা সেইগুলোকে যখন আমরা নিয়ে একটা ম্যাপিং তৈরি করছি তাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ফ্যাসিলিটিস ম্যাপিং, অর্থাৎ CFM। বলছে the term critical facilities mean all man-made structure or other improvements whose function, size, service area or uniqueness given them the potential to cause serious bodily harm, extensive property damage or disruption of vital socio-economic activities if they are destroyed or damaged or if their service are repeatedly interrupted। অর্থাৎ বলছে যে এই ক্রিটিক্যাল ফ্যাসিলিটিজ কাকে বলছি না একটা নির্দিষ্ট এরিয়ায়
নির্দিষ্ট মানুষদের যখন বিভিন্ন ক্ষেত্রে, দেখো এইগুলো হচ্ছে এক একটা ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রগুলোকে নিয়ে যখন আমি একটা ম্যাপিং তৈরি করছি, অর্থাৎ দেখো যদি আমরা দেখি যে মানুষের ঘর, আগেটাই আসি, সিএফএম কাকে বলছি একটা উদাহরণ দিই, যে মাল্টিপল হ্যাজার্ড ম্যাপিং এ আমরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ম্যাপগুলোকে লেয়ার ওয়াইজ আমরা বিশ্লেষণ করলাম। আর এখানে কি করব, যে ওয়েস্ট বেঙ্গলে কোথায় স্কুল ভালো ভালো রয়েছে, কোথায় কলেজ রয়েছে, কোথায় মেডিকেল সেন্টার রয়েছে, কোথায় রাস্তাঘাট রয়েছে, বা কোথায় খনি রয়েছে, কোথায় পর্যটন শিল্প রয়েছে, সেইগুলোকে আমি যখন জোন হিসাবে একটা ম্যাপিং তৈরি করব। তার মানে আমাদের মানব জীবনে যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো দরকার, সেই সমস্ত ফ্যাসিলিটিস গুলোর যখন একটা ম্যাপ তৈরি করছি, তখন তাকে আমরা বলবো ক্রিটিক্যাল ফ্যাসিলিটিস ম্যাপিং। কারণ কি, কারণ আমাদের জীবনে বা আমাদের চলার পথে কিন্তু এই ক্রিটিক্যাল এই ফ্যাসিলিটিস গুলোর কিন্তু অবদান অনস্বীকার্য। তাই যখন একটা দুর্যোগ বা বিপর্যয় ঘটে, তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলোর উপর প্রচুর প্রভাব পড়ে। দেখো একটা যদি ফ্লাড হয়ে যায়, তখন কিন্তু পানীয় জলের উপর আমাদের সমস্যা তৈরি হয়। সেখানে পানীয় জলে বিভিন্ন বিষাক্ত জিনিস মিশতে পারে, বা সেখানে মানুষের ঘরবাড়ি ভেঙে যায়। তারপরে হচ্ছে আমাদের যদি ল্যান্ডস্লাইড হয়, বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিভিন্ন সম্পত্তিগুলো নষ্ট হতে পারে, সেটা সরকারি হতে পারে, আবার মানুষের ব্যক্তিগত হতে পারে। দেখো পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি, সিভিল হসপিটাল, এই যে মেডিকেল, এইগুলো সব হোটেলস, তারপরে হচ্ছে থিয়েটার, স্টেডিয়াম, হাইওয়ে, এয়ারওয়ে, তারপরে হচ্ছে ক্যানেলস, বিভিন্ন সব রয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ফ্লুয়েল স্টোরেজ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, যেগুলোকে নিয়ে আমরা কিন্তু একটা ম্যাপ তৈরি করতে পারি। এরপরে রয়েছে যে এই হ্যাজার্ড ম্যাপগুলোকে আমরা কি কি প্রসিডিওরে তৈরি করতে পারি, বা কি কি ভাবে তৈরি করতে পারি। মূলত হ্যাজার্ড ম্যাপিং এর ক্ষেত্রে মাল্টিপল হ্যাজার্ড ম্যাপিং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যবহার্য একটা ম্যাপিং টেকনিক্স। দেখো প্রথমে বলছে যে ফার্স্ট অফ অল ইট ইজ নেসেসারি টু নো দ্য পাস্ট হিস্ট্রি অফ ডিজাস্টার বিফোর ক্রিয়েটিং এ হ্যাজার্ড ম্যাপ। অর্থাৎ আমাদের একটা অঞ্চলের, একটা এরিয়ার হ্যাজার্ড ম্যাপ বা ডিজাস্টার ম্যাপ করার ক্ষেত্রে পূর্বেই কিন্তু আমাদের সেখানকার অতীতের ইতিহাস কিন্তু আমাদের জানতে হবে। তারপরে বলছে দ্য টপোগ্রাফিক অ্যান্ড জিওলজিক্যাল স্টাডি টু ট্রেস দ্য এভিডেন্স অফ ডিজাস্টার শুড বি মেড ইন দ্য ফিল্ড হোয়ার নেসেসারি কল ডিজাস্টার রেকর্ড ম্যাপ। অর্থাৎ সেকেন্ড পোর্শনে আমরা ইতিহাসটা জানার পরে সেই অঞ্চলের একটা টপোগ্রাফিক ম্যাপ নিয়ে স্টাডি করব, সম্ভব হলে আমরা সেই অঞ্চলের জিওলজিক্যাল স্টাডি করব, যেটাকে একত্রে বলছে ডিজাস্টার রেকর্ড ম্যাপ। তৃতীয় ক্ষেত্রে বলছি যে ল্যান্ডফর্মস ম্যাপস আর অলসো অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন সোর্স। অর্থাৎ কোনো একটা জায়গার ল্যান্ডফর্ম ম্যাপস কিন্তু আমাদের সেই অঞ্চলের হ্যাজার্ড ম্যাপিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেভায়। কেন না, দেখো যদি আমরা একটা দেখি যে কোনো অঞ্চলে একটা ফ্ল্যাট ফ্যান রয়েছে, অ্যালুভিয়াল ফ্যান রয়েছে, মাউন্টেন রয়েছে, বা ভ্যালি রয়েছে, তারা কার ফলে তৈরি হয়েছে, সেটা ফ্লাডের ফলে তৈরি হয়েছে, না আর্থকুইকের ফলে তৈরি হয়েছে, না ভলকানিক এরাপশনের ফলে হয়েছে, সেটা কিন্তু জানতে সাহায্য করবে ল্যান্ডফর্ম ম্যাপস। তারপরে বলছে where topo maps is not available then use aerial photo or satellite maps বা ডাটা। অর্থাৎ যদি আমাদের সম্ভব হয় একটা দুর্যোগ এলাকায়, সাপোজ সেই এলাকার টপো ম্যাপ বা টপোগ্রাফিক্যাল ম্যাপ, ভূপ্রাকৃতিক যেটা মানচিত্র সেটা আমরা পেলাম না, তাহলে কিন্তু আমাদের সেই এলাকার এই বিমান মানচিত্র অথবা উপগ্রহ মানচিত্রের দ্বারা সেই অঞ্চলে ইনফরমেশন কালেক্ট করব।
5 নম্বরে বলছি যে কালেক্টিং দ্য ডিজাস্টার রিলেটেড ইনফরমেশন টু বি ইনসার্টেড ইন দ্য হ্যাজার্ড ম্যাপ and the analysis vulnerability and risk level of this region। অর্থাৎ আমি তারপরে ইনফরমেশন গুলো কালেক্ট করলাম, ইনফরমেশন গুলো কালেক্ট করার পর সেই এলাকাগুলোকে আমি এক একটা জোনে ভাগ করে সেখানকার ভালনারেবিলিটি অর্থাৎ বিপন্নতা এবং ওখানকার রিস্ক লেভেল সেগুলোকে কিন্তু আমাদের আলোচনা বা অ্যানালাইসিস করতে হবে। তারপরে বলছে যে যে ভালনারেবিলিটি বা যে রিস্ক লেভেল আমি আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম, সেই আলোচিত অংশগুলো সেগুলো কিন্তু আমি হ্যাজার্ড ম্যাপে রিপ্রেজেন্ট করব। অর্থাৎ আমি ম্যাপটা এমন ভাবে তৈরি করব যে সেই হ্যাজার্ড মানচিত্রে বিভিন্ন ইনফরমেশন গুলো ইনক্লুড থাকে। লাস্ট অন বলছে দিস ম্যাপ ইজ পাবলিশিং ডাইরেক্টলি অন ইন্টারনেট, টিভি, রেডিও অর আদার্স নিউজপেপার। মানে এই সমস্ত যে একটা হ্যাজার্ড ম্যাপের তথ্য তৈরি করলাম বা জানলাম, সেইটা কিন্তু আমাদেরকে সেই এলাকার লোকেদের কাছে ছড়িয়ে দিতে হবে তাদের সচেতনতার জন্য, তাদের অ্যাওয়ারনেসের জন্য। এখন আমরা কিছু হ্যাজার্ড ম্যাপিং এর এক্সাম্পল গুলো দেখে নিব যে কি কি প্রসিডিওরে এক একটা হ্যাজার্ড ম্যাপিং তৈরি হয়েছে বা কি কি প্রসিডিওরে বা কি কি টেকনিক্সে কি কি টুলের দ্বারা তৈরি হয়েছে। প্রথমেই আসছি ল্যান্ডস্লাইড হ্যাজার্ড ম্যাপিং অর্থাৎ ভূমিধস মানচিত্রকরণ। দেখো এইটাকে বলা আছে ল্যান্ডস্লাইড সাসপেক্টিবিলিটি ভ্যালুস, এই জিনিসটাকে বলা আছে। আর এটাকে বলা আছে ল্যান্ডস্লাইড সাসপেক্টিবিলিটি ইন্ডেক্স অর্থাৎ এলএসআই। এই এলএসআই মেথডের দ্বারা ল্যান্ডস্লাইড হ্যাজার্ড ম্যাপিং কিন্তু আমরা করে থাকি, যেটা তোমাদের পরের স্লাইডগুলোতে আমি বোঝাবো। দেখো ল্যান্ডস্লাইড ইনটু এলএসবি অর্থাৎ ল্যান্ডস্লাইড সাসপেক্টিবিলিটি ভ্যালুস ডিভাইড বাই 100 দিয়ে ল্যান্ডস্লাইডকে মানকে গুণ করা হয়েছে, যে মানটা আসবে সেটা আবার এখান থেকে বেরিয়েছে 30 এর বেশি, 20 থেকে 30। অর্থাৎ আমি প্রথম থেকে আলোচনা করি, একটু দেখবে ভালোভাবে যে ভূমিধসের কি কি উপাদান রয়েছে, কার ফলে ভূমিধসটা বেড়ে যায় বা কমে যায়। প্রথমে রয়েছে নতি। যে কোনো জায়গার কিন্তু নতি সেটা ভূমিধসের প্রবণতাটাকে বাড়িয়ে তোলে। অর্থাৎ ঢালটা যদি বেশি হয় তাহলে কিন্তু সেটা ভেঙে পড়ার একটা জিনিসটা উপর থেকে নিচের দিকে ভেঙে পড়ার ক্ষমতাটা বেশি থাকবে। দেখো এই এলএসবির মানটা দেওয়া হয়েছে 30, 25, 15, এগুলো প্রত্যেকটা উপাদানের একটা এলএসবি মান দেওয়া হয়েছে ল্যান্ডস্লাইড সাসপেক্টিবিলিটি ভ্যালুস দিয়ে, এটাকে টোটাল 100 করা হয়েছে। এই 100-র মধ্যে আবার এইগুলোকে আমরা পরবর্তী ক্ষেত্রে পর্যালোচনা করব। এইটা আগে আলোচনা করি। দেখো নতির আন্ডারে এলএসবিটা 30, এই 30টাকে ভাগ করা হয়েছে কেমন ভাবে, যে কোন জায়গার যদি নতি আমি 40 ডিগ্রির বেশি দেখি তাকে 10 বলবো, 10 নাম্বার দিব। 30 থেকে 40 8, 20 থেকে 30 6, 10 থেকে 20 4, 0 থেকে 10 2, আবার এইটাকে যোগ করলে 30 হচ্ছে। দেখো 10 8 18, 6 8 24, 4 28 2 30। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। সাপোজ এইটা একটা ম্যাপ 1:50,000, এটা কোথাকার না কার্সিয়াং অঞ্চলের, দার্জিলিং এলাকার কার্সিয়াং অঞ্চলের একটা ম্যাপ নম্বর 78B/5। সেই অঞ্চলের টপোসিটটাকে আমরা বিভিন্ন গ্রিডে ভাগ করেছি, 64টা গ্রিডে আমরা ভাগ করেছি। দেখো প্রথম গ্রিডটায় কত ডিগ্রি রয়েছে, এই ডিগ্রি এই এলাকায় আমরা কিন্তু একটা নতি বিশ্লেষণ করেছি। এইটাকে ধরো 1 নম্বর দিলাম, সেই 1 নম্বরে অ্যাঙ্গেল কত, নতিটা 19°51'। তাহলে আমরা এই ঘরে চলে আসব। এই ঘরে দেখো 19 ডিগ্রিটা নিশ্চয়ই 20 ডিগ্রির নিচে, তাহলে 10 থেকে 20-র মধ্যে পড়ছে, তাহলে এর মান কত 4। তাহলে এখানে কত দিয়েছি দেখো 4। পরেরটা কত রয়েছে 23°21, এখানে কত আছে 20 থেকে 30-এর মধ্যে 6, তাহলে এখানে দিয়েছি 6।
তাহলে দেখো সাপোজ এইটা 30°50, 30-এর উপরে কোথায় আছে 30 থেকে 40-এর মধ্যে 8, দেখো এখানে 8 দিচ্ছি এই যে। তাহলে এইরকম করে আমি প্রত্যেকটা নথিকে আমরা এই এলএসবির মান অনুসারে একটা গ্রিডে দিয়েছি। আচ্ছা, এরপরে চলে আসছি 2 নম্বরে শিলার প্রকৃতি। সেই শিলার প্রকৃতিকে 25 ইউনিট ধরা হয়েছে এলএসবি। তার কিরকম কোয়ার্টজ বা ফিলাইট থাকলে 10, সিস্ট বা স্লেট থাকলে 7, কোয়ার্টজাইট থাকলে 1, গ্রানাইট নিচ থাকলে 2, বেলে পাথর বা স্যান্ডস্টোন থাকলে 5। তার মানে এই ম্যাপে চলে আসছি লিথোলজি, সেই একই এলাকা, এখানেও 64টা ভাগ করেছে। প্রথমে হচ্ছে 2 মানে এখানে রয়েছে দেখো গ্রানাইট নিচ। তার মানে এই এলাকা এই এলাকা এই এলাকা এগুলোতে কি কি রয়েছে গ্রানাইট এবং নিচ রয়েছে। দেখো এই জায়গাটা 7 রয়েছে, 7 মানে কি 7 মানে সিস্ট রয়েছে। তার মানে এই জায়গাটা সিস্ট রয়েছে, 7 এখানে রয়েছে। তারপরে এই যে 7 রয়েছে 10, 10 মানে কত এখানে এই যে 10 মানে কোয়ার্টজাইট রয়েছে। বোঝা গেল? এইটাকে টোটাল যোগ করলে আবার 25 হচ্ছে, এটা হয়ে গেল। এরপরে চলে আসছে ল্যান্ড ইউজ ম্যাপিং। ল্যান্ড ইউজ ম্যাপিং সে একই ঘরে আমরা কি কি ভাগ করেছি, ফরেস্ট, এগ্রিকালচার, টি গার্ডেন, ব্যারেল ল্যান্ড এবং সেটেলমেন্ট, বিভিন্ন কালার করেছি। এটাকে আবার কালার কিভাবে করেছি দেখো, ভূমি ব্যবহার ল্যান্ড ইউজ, কৃষি ক্ষেত্রকে 6 দিয়েছি, অরণ্যকে 3 দিয়েছি, নগ্নশিলা 2 দিয়েছি, বসতি 4, টোটাল হচ্ছে 15। দিয়ে দেখো সাপোজ কৃষি ক্ষেত্র 6, এই যে এই কৃষি ক্ষেত্রে এগ্রিকালচার এইগুলোকে 6 দিয়েছি, দিয়ে কি করেছি হলুদ কালারটা দিয়েছি, জোন করেছি। এটা রয়েছে ভূমির ব্যবহারের পরে আপেক্ষিক উচ্চতা অর্থাৎ রিলেটিভ রিলিফ, একে 10 দিয়েছি। 500 মিটারের উপরে হলে 3.5, 300 থেকে 500 হলে 2.5, 200 থেকে 300 হলে 2, 100 থেকে 200 হলে 1.5, 100 নিচে হলে 5। ছবিটা দেখি, দেখো 440, 440, 420, 440টা কততে আছে দেখি, দেখো 440টা এই 300 থেকে 500-র মধ্যে আছে, অর্থাৎ 2.5, দেখো 2.5। আবার যদি দেখি বেশি বেশি কোথায় আছে, এটা এই যে 520, 560, 520 ধরো, 520, 500-র উপরে রয়েছে 3.5, তার মানে আমি এই অঞ্চলটাকে 3.5 দিব, দিয়ে এটাকে ম্যাপ তৈরি করব। এরপরে রয়েছে ড্রেনেজ ডেনসিটি, সেটাও সেই একই ভাবে আমি দেখিয়ে দিই। দেখো নদীর ঘনত্ব এটা 15 দিয়েছি, 8-এর বেশি হলে 5, 6 থেকে 8 4, 4 থেকে 6 3, 2 থেকে 4 2, 2-এর নিচে 1। লাস্টে রয়েছে ভূ প্রকৃতি, এটা দিয়েছে দেখো উপত্যকা হলে 0.75, শৈলশিরা 0.25, এরকম রয়েছে, দিয়ে টোটাল 100। তাহলে এই জায়গাটা রয়েছে দেখো ড্রেনেজ ডেনসিটি করেছি, আবার সেই 0.75 3 দেখিয়েছিলাম ল্যান্ডফল। এইটা দেওয়ার পরে আমি চলে আসছি ফাইনাল ম্যাপ। ফাইনাল ম্যাপটা আমি তৈরি করেছি এইভাবে, এলএসভি অর্থাৎ ল্যান্ডস্লাইড সাসপেক্টিবিলিটি ভ্যালু। আমি এইখানে 13, 16, 20 একটা মান পেয়েছি। এই মানটা কিভাবে পেয়েছি সেটাকে তোমাদের ব্যাখ্যা করছি। এর উপরে কিন্তু আমাদের কন্ট্রোল লাইন টানতে হবে। এই 13টা কিভাবে পেলাম, প্রথম ঘরটাকে একটু খেয়াল করব, 13, দেখো 4 2 6 6, এখানে সাপোজ এটা হচ্ছে 6, আচ্ছা এটা এটা বাকি থাকে উপরে হিসাব করছি, 6 6 2.5, 8.5, 2 10.5, 0.75, 11.25, তার মানে এটা হচ্ছে তোমার কত 13, মানে বাদ বাকিটা হচ্ছে আমার ওই ল্যান্ড ইউজের যেটা, তো সেইটাকে থেকে 13 এসছে, বোঝা গেছে। আর একটা আমি হিসাব করি, সাপোজ এইটা না এইটা কোনটা 6, 6-এর সাথে 2 8, 8-এর সাথে 6, 8 14, 14 2 16.5,
3 19.5 0.75 20.25 20। আচ্ছা এটা কোথায় একটু ভুল হচ্ছে, টোটাল এইরকম করে কিন্তু আমার এইটা এসছে। আর এইটাকে আবার জোন করব কিভাবে, না দেখো 13 16 20 22 21 বা 30 36 এইরকম করে একটা পেয়েছি। এটা আবার দেখে নিচ্ছি ম্যাপ করার পরে এই ঘরটা থেকে আমাকে দেখতে হবে যে এখানে দেখো 30-এর বেশি হলে ক্রিটিক্যাল, অর্থাৎ সেই এলাকাটা ক্রিটিক্যাল ল্যান্ডস্লাইড এরিয়ার মধ্যে রয়েছে। 20 থেকে 30 থাকলে হাইলি আনস্টেবল, 15 থেকে 20 মধ্যে থাকলে মডারেটলি আনস্টেবল, 10 থেকে 15 হলে দেখো আংশিক স্থিতিশীল। তার মানে আমি এই এলএসআই থেকে বা এলএসপি থেকে একটা মান পাচ্ছি এবং সেটাকে আমি এইগুলো ফেলার ফলে এইখানে বিভিন্ন, সাপোজ আমি একটা 20 নিলাম, তাহলে কি করব এরকম 20 একটা মান টানতে থাকবো, দেখো 20, তারপরে হচ্ছে এই জায়গাটা ছিল, তার মানে এইটা দেখো 20-র উপরে, তাই না? এইখানে আবার 20 রয়েছে, 17 20, আবার এখানে রয়েছে 20-র উপরে, এইগুলো সব 20-র উপরে। এরকম করে বিভিন্ন জোন পাবো, আমি এরকম জোন পাবো, সেই জোনগুলোকে সাপোজ এই জায়গাটা আমার 30-এর বেশি থাকলো তাহলে অতিরিক্ত ঝুঁকি, এই জায়গাটা থাকলো আমার হয়তো ঝুঁকি একটু কম, এই জায়গাটায় আংশিক ঝুঁকি দিয়ে দেখা যাচ্ছে যে এই যে আমার সিকিম পার্বত্য উপত্যকায়, সেই পার্বত্য উপত্যকায় কিন্তু ভেরি হাই হ্যাজার্ড রয়েছে, দেখো এইখানে রয়েছে ভেরি হাই হ্যাজার্ড, তারপরে হচ্ছে মডালিটি দিয়ে এইরকম করে একটা ভারতবর্ষের ক্ষেত্রে হ্যাজার্ড ম্যাপ তৈরি করা হয়েছে। এটা একটা ফ্লো চার্ট ল্যান্ডস্লাইড হ্যাজার্ড এভলিউশনের ক্ষেত্রে এই ম্যাপ তৈরি করা হয়েছে। ম্যাপ থেকে আমরা স্লোপ করেছি, ম্যাপিং করেছি, সয়েল স্যাম্পলিং নিয়েছি, সেখানকার এরিয়াল ফটো নিয়েছি, তারপরে চলে আসছি আর্থকুইক হ্যাজার্ড ম্যাপিং। দেখো আমরা যেভাবে এটা ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে দেখলাম যে বিভিন্ন কম্পোনেন্টস বা উপাদানগুলো নিয়ে তাকে আমরা একটা অঞ্চলে ভাগ করে তার উপর পয়েন্ট আকারে তাকে একটা কন্ট্রোল লাইন করছি, দিয়ে সেগুলোকে কালার করে মানুষের কাছে প্রকাশ করছি যে কোথায় বেশি বিপদ, কোথায় কম বিপদ, অথবা কোথায় আংশিক বিপদ। দেখো আর্থকুইকের ক্ষেত্রেও সে একইভাবে যদি আমরা দেখি কম্পোনেন্ট গুলো, যে এপিসেন্টার অর্থাৎ সেখানকার কোথায় বেশি ভূমিকম্প হতে পারে, বা আমি সেই এলাকাটার ম্যাগনিটিউড কত, সেই ম্যাগনিটিউড গুলোকে যদি আমি এক একটা দেখো 4 থেকে 5 ছোট করেছি, 5 থেকে 6 আর একটু বড় করেছি, 6 থেকে 7 আর একটু বড়, এটা হচ্ছে এইগুলো সব এক একটা চিহ্ন। সেই চিহ্নগুলো দেখো এইখানে আমি দেখো যদি এইটা আর একটু বড় করে দিই, সাপোজ দেখাই, সাপোজ এই চিহ্নটা এইখানে ছোট, এইখানে বড় বড়, তার মানে বুঝবো যে এই জায়গাটায় ম্যাগনিটিউড বেশি হয়েছিল, এই জায়গাটায় কম হয়েছিল। আবার এর ক্ষেত্রেও একই, ছোট মানে কম ম্যাগনিটিউড, বড় মানে বেশি ম্যাগনিটিউড, বোঝা গেছে কিছু? এইরকম করে আমাদের কিন্তু তৈরি করা হয়। তারপরে দেখো এখানে ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে, এই ফ্রিকোয়েন্সি বা ম্যাগনিটিউড এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। সেখানকার আইসোসেমিনাল ম্যাপ লাইন তৈরি করতে পারি, এভারেজ অ্যাক্রিলেশন কোএফিসিয়েন্ট তৈরি করতে পারি, সিসমিক জোন ফ্যাক্টর, বেসিক সিসমিক কোএফিসিয়েন্ট, এইগুলো দিয়েই কিন্তু আমরা একটা এলাকায় আর্থকুইক হ্যাজার্ড ম্যাপ করতে পারি। এটা একটা ফ্লো অফ আর্থকুইক হ্যাজার্ড ম্যাপ। এই সয়েল টাইপ আমাদের নিতে হবে, বিভিন্ন রয়েছে প্যারামিটার, সরি। তারপরে রয়েছে ভলকানিক হ্যাজার্ড ম্যাপিং, অর্থাৎ একটা এলাকায় ভলকানিক হ্যাজার্ডিং এর ক্ষেত্রে বিভিন্ন কম্পোনেন্টস রয়েছে, অর্থাৎ সেখানকার রকস বা মিনারেলস এর টাইপ, বা সেখানে পাস্ট হিস্ট্রি দরকার, সেখানকার টাইপস অফ এরাপশন কি, জিওলজিক্যাল স্টাডি করতে হবে, ভালনারেবিলিটি এন্ড রিস্ক জোন আইডেন্টিফিকেশন করতে হবে,
তারপরে স্টাডি অফ রিং ফায়ার, অর্থাৎ আমাদের কোন কোন জায়গায় কেমন ভাবে ভলকানিক হতে পারে তার একটা স্পষ্ট ধারণা কিন্তু আমাদের রাখতে হবে। দেখো এই জায়গাটায় হাই, মিডিয়াম, লো, তার মানে এইটা হচ্ছে সেন্টার অফ ভলকানিক এরাপশন, অর্থাৎ এইখানে রয়েছে কে না জ্বালামুখ। এইখান থেকে আস্তে আস্তে কিন্তু চারিদিকে ভলকানিক এরাপশনটা ছড়িয়ে পড়বে। তার মানে এই জায়গাটাকে হাই, মিডিয়াম, লো একটা কালারে আমি কিন্তু একটা ম্যাপ তৈরি করেছি। এটা আছে ফ্লো অফ ভলকানিক হ্যাজার্ডস, অর্থাৎ ইনপুট, আউটপুট, তার টাইম কি, তার বেস ম্যাপ দরকার এবং সেখানে কতটা ভ্যালোসিটি থাকবে, ভিসকোসিটি, ভ্যালোসিটি, টেম্পারেচার বা এরিয়া, কতটা এফেক্টেড এরিয়া হবে, এইটা দিয়ে আমরা কিন্তু একটা ম্যাপিং তৈরি করতে পারি ভলকানিক হ্যাজার্ডের ক্ষেত্রে। এবং লাস্টে আমরা সেইগুলোকে একটা জিআইএস এর মাধ্যমে ম্যাপ তৈরি করতে পারি। তারপরে দেখো এখানে চলে আসছি ফ্লাড হ্যাজার্ড ম্যাপ, অর্থাৎ বন্যা একটা মানচিত্র তৈরি করা, অর্থাৎ আমাদের কোনো একটা জায়গায় ফ্লাড ম্যাপিং এর ক্ষেত্রে সেখানকার বৃষ্টির ডাটা কালেক্ট করতে হবে, সেখানে সেই ফ্লাডটা কত বছর অন্তর অন্তর পুনরাবৃত্তি ঘটে সেইগুলো আমাদের জানতে হবে, সেখানে ম্যাপগুলোকে সুপার ইম্পোজড করতে হবে, সেগুলো নদীর যে চরিত্র, অববাহিকা চরিত্র সেগুলো জানতে হবে, সেখানকার ইউনিট হাইড্রোগ্রাফ সম্পর্কে আমাকে ধারণা করতে হবে এবং ভালনারেবিলিটি এন্ড রিস্ক জোন আইডেন্টিফিকেশন করতে হবে। তারপরেই কিন্তু আমি এক একটা এলাকায় বা এক একটা বেসিন ওয়াইজ আমি কিন্তু ফ্লাড হ্যাজার্ড তৈরি করতে পারবো। এটা একটা ফ্লো অফ ফ্লাড হ্যাজার্ড ম্যাপ। দেখো পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে একটা ফ্লাড হ্যাজার্ড ম্যাপ তৈরি করা হয়েছে। দেখো যতটা এইদিকে রয়েছে আমার নদীর পাশাপাশি হুগলি নদী, এটা আছে সুবর্ণরেখা, তো আস্তে আস্তে কিন্তু এদিকে বাঁকুড়ার দিকে আমার বন্যা প্রবণতাটা কম, যতটাই আমরা কিন্তু এই সমুদ্র বা নদীর পাশাপাশি রয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের এই সমস্ত অঞ্চল, কাঁথি, এগরা, তোমার দীঘা, রামনগর, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু বন্যা কবলিত অঞ্চল হিসাবে পরিগণিত আমরা করতে পারি। তারপরে রয়েছে ড্রট হ্যাজার্ড ম্যাপ, অর্থাৎ কোনো এলাকায় যদি আমাকে ড্রট হ্যাজার্ড ম্যাপ করতে হয় তাহলে সেখানকার রেনফল ডাটা নিতে হবে, সেখানকার ক্লাইমেটিক ডাটা নিতে হবে, পার্সেন্ট অফ ডিপারচার নর্মাল, অর্থাৎ স্বাভাবিক যে বৃষ্টিপাত হওয়ার কথা সেটা এক বছরে হতে পারে বা বিভিন্ন ঋতু ওয়াইজ হতে পারে, তার থেকে কতটা বিচ্যুতি ঘটেছে তা সেটা সম্পর্কে আমাকে আইডিয়া করতে হবে, সেখানে ফ্রিকোয়েন্সি মাপতে হবে, ম্যাট্রিক্স ম্যাপ তৈরি করতে হবে এবং নেক্সট হচ্ছে ভালনারেবিলিটি এন্ড রিস্ক জোন আইডেন্টিফিকেশন করতে হবে। তারপরে রয়েছে সাইক্লোন হ্যাজার্ড ম্যাপ, যেটা কোস্টাল এলাকায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ দুর্যোগ হিসাবে বিপর্যয়, যেটা আমাদের নিশ্চয়ই আমরা এখন জানি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আমফুন নামে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেটা ওই 5ই মের মধ্যে হিট করবে আন্দামানের দিকে। যাই হোক, এখন আমাদের সেই হ্যাজার্ড ম্যাপিং করতে গেলে কিন্তু আমাকে কি করতে হবে না, স্যাটেলাইট ম্যাপ দেখতে হবে, তারপরে কোথায় লো প্রেসার তৈরি হয়েছে, কোথায় হাই প্রেসার তৈরি হয়েছে, সেখানকার সেই সাইক্লোনটার চরিত্র কেমন, তার সাইক্লোনিক ট্র্যাক জানতে হবে, মুভ কোন দিকে করছে, স্পেশাল প্যাটার্ন জানতে হবে, তারপরে কিন্তু আমি সেইখানকার হ্যাজার্ড ম্যাপ তৈরি করতে পারবো। সুনামি, অর্থাৎ আমরা জানি যে 2004 সালে একটা সুনামি এসেছিল 26শে ডিসেম্বর সকালবেলায়, যে জাপানে আমাদের জাভা উপকূলে, সুমাত্রা, জাভা, তো বহুত মানুষের মৃত্যু ঘটে এবং ক্ষতি হয়। তো সেই সমস্ত সুনামি ম্যাপিং এর ক্ষেত্রে আমাকে কিন্তু জানতে হবে যে কোথায় রিং অফ ফায়ার রয়েছে, কোথায় আমার অভিসারী পাত সীমানা রয়েছে, অপসারী পাত সীমানা রয়েছে, বা সেই সব পাত সীমানার ক্ষেত্রে ভূমিকম্প হলে কোথায় সুনামি হতে পারে, সুনামি হলে এফেক্টেড এরিয়া কি কি, এফেক্টেড এরিয়ার ভালনারেবিলিটি কেমন এবং এফেক্টেড এরিয়ার রিস্ক কতটা। ধন্যবাদ সবাইকে। আশা করি আমি যতটা পেরেছি এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিছুটা বোঝানোর, যদিও এই টপিকের উপর আমি বেশি কিছু ম্যাটেরিয়ালস পাইনি। সবাইকে একটাই কথাই বলবো যে যদি তোমরা
এই টপিক থেকে কিছুটা বুঝতে পারো বা কোনো যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, বা যদি কোনো জায়গায় কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করার থাকে বা তোমাদের কাছে বা কারোর কাছে যদি ম্যাটেরিয়ালস কিছু অতিরিক্ত থাকে, আমি সবাইকে অনুরোধ করব যে কমেন্ট বক্সে সেই ম্যাটেরিয়ালস হয় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাকে ফেসবুকে প্রোভাইড করতে, তাহলে আমি কিন্তু সবার কাছে তোমাদের কাছে আশাবাদী থাকলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকো, আর পরবর্তী মিশন জিওগ্রাফির এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকো। শুভরাত্রি।